একটা ছোট্ট অনুরোধ, যদি এই কথাগুলো তোমার ভেতরে কোথাও হালকা একটা নাড়া দিয়ে যায়, তাহলে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু ইচ্ছে হলে একটা লাইক করে দিও। আর যদি মনে হয় এই সিরিজটা আরও গভীরে যেতে পারে, তাহলে মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা তাড়াহুড়ো করব না। 90% মানুষ জানেই না তারা সারাদিন কত কিছু ভাবে, কত কিছু করে, কত দৌড়দৌড়ি করে, কত কিছু প্ল্যান করে, কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার আগে মনে হয় আজও যেন কিছুই সত্যি করে বাঁচা হলো না। তোমার কি কখনো মনে হয়েছে তুমি বেঁচে আছো কিন্তু পুরোপুরি জেগে নেই? তোমার মধ্যে যেই ঝড় চলছে, সেই ঝড় কিভাবে টিউনিং করবে? আজ সেই জায়গা থেকে শুরু করো যেখানে মন আছে কিন্তু শান্তি নেই, চিন্তা আছে কিন্তু চেতনা নেই। হয় না? জানার চেষ্টা করেছ? বর্তমান সময়ে আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে আমাদের মন কখনো একা থাকে না। ফোনে নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়ায় তুলনা, অফিসের প্রেশার, পরিবারের প্রত্যাশা, নিজের অপূর্ণ স্বপ্ন। মন যেন একটা ট্যাবলেট যেখানে একসাথে 50টা অ্যাপ খোলা। তুমি কি জানো মন একসাথে দুটো গভীর কাজ করতে পারে না? তুমি যখন টাকা নিয়ে চিন্তা করছো, তখন ভালোবাসা হারিয়ে যায়। তুমি যখন রাগ নিয়ে ব্যস্ত, তখন কৃতজ্ঞতা চলে যায়। তুমি যখন ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করছো, তখন বর্তমান মুহূর্তটা হারিয়ে যায়। মন খণ্ড খণ্ড। তাহলে সচেতনতা কি? সে আর এক ধাঁধা। সচেতনতা মানে শুধু ভাবা না। সচেতনতা মানে অনুভব করা, কিন্তু ভেসে না যাওয়া। যেমন ধরো, তুমি অফিসে অপমানিত হলে মন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিতে চায়, রাগ, প্রতিশোধ, হতাশা। কিন্তু যদি তুমি সেই মুহূর্তে নিজেকে দেখো, নিজের রাগকে লক্ষ্য করো, সেই দেখার জায়গাটাই সচেতনতা। এখানে একটা কথা মনে করো, ভিক্টর ফ্র্যাঙ্কেল তাঁর বই ম্যান সার্চ ফর মিনিংয়ে লিখেছিলেন, মানুষের শেষ স্বাধীনতা হল পরিস্থিতির মধ্যে থেকেও নিজের প্রতিক্রিয়া বেছে নেওয়া। এই বেছে নেওয়ার জায়গাটাই সচেতনতা। ভক্তি বনাম স্বভাব, এই দুয়ের মধ্যে পড়ে মানুষ কনফিউজড হয়ে যায়। অনেকে ভাবে ধ্যান মানে শুধু বসে থাকা, প্রার্থনা মানে শুধু মন্ত্র জপা। কিন্তু সত্যি বলতে কি, যতক্ষণ তুমি করছো ততক্ষণ সেটা চেষ্টা। যেদিন তুমি নিজেই হয়ে যাবে, সেদিন সেটা স্বভাব। একজন মানুষ প্রথমে জোর করে হাসে, পরে অভ্যাসে হাসে, শেষে হাসিটা তার স্বভাব হয়ে যায়। ঠিক তেমনই প্রথমে আমরা সচেতন হওয়ার চেষ্টা করি, পরে সচেতনতা আমাদের স্বভাব হয়ে যায়। তাহলে দমন করব না রূপান্তর করব? আরো গভীর সমস্যা। এখানে একটা বড় ভুল আমরা করি। আমরা ভাবি রাগ খারাপ, তাই চেপে দাও। ইচ্ছা খারাপ, তাই মেরে ফেলো। কামনা খারাপ, তাই অস্বীকার করো। কিন্তু কখনো ভেবেছ, এই শক্তিগুলোই যদি অন্য রূপ নেয়? রাগ অন্যায়ের বিরুদ্ধে সাহস হতে পারে, কামনা গভীর ভালোবাসায় রূপ নিতে পারে, আকাঙ্ক্ষা সৃজনশীলতায় পরিণত হতে পারে। কার্ল ইয়ুং বলেছিলেন, যাকে তুমি অস্বীকার করো সে তোমাকে নিয়ন্ত্রণ করে। তুমি যদি তোমার অন্ধকারকে না দেখো, সে অন্ধকারই তোমার জীবন চালাবে। কাদা আর পদ্মের সম্পর্ক সৃষ্টির অদ্ভুত এক পরিহাস। ধরো একটা পুকুর আছে, তলায় কাদা। আমরা কি করি? কাদা দেখে মুখ ঘুরিয়ে নিই। কিন্তু প্রকৃতি কি করে? সেই কাদা থেকেই তো পদ্ম ফুল ফোটায়। তুমি কি তোমার কাদাকে ঘৃণা করছো, নাকি তাকে বুঝে তার থেকে পদ্ম ফোটাতে শিখছো? নিজেকে একটা প্রশ্ন করো, তুমি কি নিজের ভেতরের অন্ধকারের দিকে কখনো শান্তভাবে তাকিয়েছ? বাস্তব জীবনে আমরা দেখতে পাই, একজন যুবক আছে, কর্পোরেট চাকরি করে, বাইরে থেকে সফল, ভিতরে ভাঙা। সে ভাবে আমি দুর্বল, কিন্তু আসলে সে শুধু ক্লান্ত। সে নিজের কষ্টকে দমন করছে, তাই সেই কষ্ট বিষ হয়ে উঠছে। যেদিন সে স্বীকার করল আমি ভালো নেই, সেদিন থেকেই তার সুস্থ হওয়ার যাত্রা শুরু। হিলিং শুরু হয় স্বীকার থেকে। অভিজ্ঞতা ছাড়া মুক্তি নেই, এটা চিরন্তন সত্য।
তুমি যা দেখনি, যা অনুভব করনি, যা বোঝনি, তা থেকে মুক্তি পাওয়া যায় না। অনেকে পালায়, কেউ পাহাড়ে যায়, কেউ সম্পর্ক এড়িয়ে চলে, কেউ নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখে। কিন্তু পালালে কি সত্যিই মুক্তি হয়? একদিন একা ঘরে বসলে সব প্রশ্ন আবার ফিরে আসে। আজ তুমি শুধু একটা কাজ করবে। আজ কোনো কিছু বদলানোর চেষ্টা করবে না, শুধু দেখবে। তোমার রাগ, তোমার ভয়, তোমার ইচ্ছা, তোমার ঈর্ষা, কিছু চাপা দেবে না, কিছু সাজাবে না, শুধু দেখবে। এই দেখার মধ্যেই যাত্রা শুরু। এর থেকে সার কথা কি শেখা যায়? মন খণ্ডিত, সচেতনতা সম্পূর্ণ, দমন নয়, রূপান্তর। অভিজ্ঞতা ছাড়া মুক্তি নেই, শিকারী হিলিংয়ের শুরু। এটা ছিল আমাদের যাত্রার শুরু। এখনো আমরা গভীরে নামিনি, এখনো আমরা আসল শব্দটাই ঢুকিনি। সেটা আসবে এরপরই। এবার আমরা জানব কিভাবে চেষ্টা ধীরে ধীরে স্বভাব হয়ে যায়। তুমি প্রস্তুত তো? ভেতরের অস্থিরতার আসল কারণ কি কেউ বুঝতেই পারে না। তুমি কি খেয়াল করে দেখবে, যখন তুমি একা থাকো তখন হঠাৎ করে অদ্ভুত অস্থিরতা শুরু হয়। ফোনটা হাতে নিতে ইচ্ছে করে, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে, অথবা হঠাৎ করে পুরনো স্মৃতি, ভয়, চিন্তা সব একসাথে উঠে আসে। কেন এমন হয়? কারণ তুমি একা নও, তোমার ভেতরে একটা অবিরাম কথা বলা মন সব সময় সক্রিয়। আর আজ আমরা সেই জায়গাটা বুঝব, যেখানে মন শেষ হয় আর অখণ্ড সচেতনতা শুরু হয়। মন কেন সবসময় ব্যস্ত, সে কথা জানলে অবাক হতে হয়। বর্তমান সময়ে আমরা এত বেশি ইনফরমেশন নিচ্ছি যে আমাদের মন আর থামতেই পারছে না। একটা ভিডিও শেষ হওয়ার আগেই আরেকটা ভিডিও, একটা চিন্তা শেষ হওয়ার আগেই আরেকটা চিন্তা। মন যেন একটা এন্ডলেস স্ক্রোল। তুমি কি কখনো 10 মিনিট বসে থাকতে পেরেছ কোনো কিছু না ভেবে? সত্যি করে বলো, পারো? যদি না পারো, তাহলে বুঝে নাও মন তোমাকে চালাচ্ছে, তুমি মনকে না। স্মৃতি আর সজাগ হওয়া খুব সুন্দর এবং গভীর। আমরা ভাবি আমরা যা মনে রাখি সেটাই সচেতনতা, কিন্তু আসলে না। স্মৃতি অর্থাৎ মেমরি মানে অতীতের জমা। সচেতনতা অর্থাৎ অ্যাওয়ারনেস মানে বর্তমানের জাগ্রত অবস্থা। ধরো তুমি কাউকে ভালোবাসো, কিন্তু সেটা কি শুধু স্মৃতিতে আছে, নাকি তুমি প্রতিদিন সেটা অনুভব করছো? এই পার্থক্যটাই আসল অখণ্ড প্রবাহ। আসল খেলা এখানে। একটা উদাহরণ দিই। ধরো তুমি একটা বোতল থেকে তেল ঢালছো। যদি ধীরে ঢালো তাহলে একটা সুন্দর অখণ্ড ধারা তৈরি হয়, কিন্তু জল ঢাললে ছিটকে পড়ে, ভেঙে যায়, ছড়িয়ে পড়ে। আমাদের মন জলের মতো, ছিটকে যায়, ভেঙে যায়, স্থির থাকে না। কিন্তু সচেতনতা তেলের মতো, একটানা, গভীর, অখণ্ড। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো আমরা সচেতন হতে চাই, কিন্তু মন দিয়েই সচেতন হতে চাই। এটাই সবচেয়ে বড় ভুল। মন সবসময় একটা থেকে আরেকটাতে লাফায়, তাই সেখানে কন্টিনিউইটি নেই। কেউ জানে না কেন আমরা শুধু দুঃখে সচেতন হই। একটা জিনিস খেয়াল করো, যখন তোমার জীবনে বড় কষ্ট আসে তখন তুমি হঠাৎ করে গভীর হয়ে যাও। তখন তুমি ভাবো জীবনের মানে কি, আমি আসলে কি চাই। কিন্তু যখন সব ঠিকঠাক থাকে তখন তুমি সব ভুলে যাও। কেন? কারণ দুঃখ মনকে থামিয়ে দেয়, সুখ মনকে ছড়িয়ে দেয়। কিন্তু একটা বিপজ্জনক সত্য শুনলে অবাক হবে, যদি তুমি শুধু দুঃখে সচেতন হও তাহলে সেই সচেতনতা স্বার্থপূর্ণ হয়ে যায়। তুমি তখন ঈশ্বর, জীবন, সত্য এসবকে ব্যবহার করতে চাও নিজের সমস্যা সমাধানের জন্য। এটা কি সত্যিকারের জাগরণ, নাকি শুধু দরকারের সময় মনে পড়া? তাহলে সত্যিকারের পরিবর্তন হবে কোথায়? সত্যিকারের পরিবর্তন তখনই হয় যখন তুমি সুখের মধ্যেও জেগে থাকতে পারো। যখন সব ঠিক আছে তখনও তুমি নিজের ভেতরকে দেখতে পারো। এই অবস্থাটা খুব রেয়ার, কারণ সুখের সময় আমরা ভেসে যাই। বর্তমান জীবনে মানুষ কিভাবে তুচ্ছতম কারণে ভেঙে পড়ে তা কল্পনার অতীত। একজন মানুষ আছে, সে সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ, লাইক, কমেন্ট, ভিউ সব ঠিকঠাক, কিন্তু একদিন হঠাৎ করে এঙ্গেজমেন্ট কমে গেল। সেই দিন সে ভেঙে পড়ল, নিজেকে ওয়ার্থলেস মনে হলো। প্রশ্ন হলো, তার আনন্দ কি সত্যি ছিল, নাকি শুধু বাইরের ভ্যালিডেশনের ওপর দাঁড়িয়েছিল? একটা গভীর উপলব্ধি করার বিষয়।
একহার্ট টলে তার দ্য পাওয়ার অফ নাও বইতে বলেছেন, মন সবসময় অতীত বা ভবিষ্যতে থাকে, কিন্তু জীবন ঘটে বর্তমান মুহূর্তে। তুমি যদি এখন না থাকো, তাহলে তুমি কোথায় আছো? চক্রটা আমাদের বুঝে নেওয়া উচিত। মন ছড়িয়ে যায়, দুঃখ মনকে থামায়, সুখ মনকে আবার ছড়িয়ে দেয়। মানুষ এই চক্রে ঘুরতেই থাকে, আর এখানেই আমরা আটকে আছি। একটা ছোট্ট এক্সারসাইজের মাধ্যমে আজ তুমি একটা জিনিস ট্রাই করো। যখন তুমি খাচ্ছ, শুধু খাও, ফোন দেখবে না, চিন্তা করবে না, কথা বলবে না, শুধু অনুভব করো স্বাদ, গন্ধ, স্পর্শ। দেখো তুমি কতক্ষণ থাকতে পারো। সত্যি করে বলো, তুমি শেষ কবে কোনো কাজ পুরো মন দিয়ে করেছিলে? কমেন্টে লিখে দিও কিন্তু। মন = ভাঙা, ছড়ানো। সচেতনতা = অখণ্ড। দুঃখে সচেতনতা সহজ, সুখে কঠিন। স্মৃতি = সচেতনতা। বর্তমানেই জীবন। এখন আমরা বুঝলাম মন কিভাবে আমাদের ঘুরিয়ে রাখে। এবার আমরা ঢুকব আরও গভীরে, যে কেন শুধু ভাবা যথেষ্ট নয় এবং কিভাবে করা ধীরে ধীরে হয়ে যাওয়াতে রূপ নেয়। তুমি কি প্রস্তুত নিজের ভেতরে আরও গভীরে নামার জন্য? তাহলে শুধু সজাগ অবস্থায় আমাদের সাথে থাকো, আর কিচ্ছু করার দরকার নেই। শোনো, একটা খুব অস্বস্তিকর প্রশ্ন করি তোমাকে। যদি তোমার সব চিন্তা হঠাৎ থেমে যায়, তুমি কি নিজের সাথে থাকতে পারবে, নাকি তুমি ভেঙে পড়বে? কারণ সত্যিটা একটু কঠিন। আমরা জীবনে যত কিছু করি, কাজ, সম্পর্ক, টাকা, স্বপ্ন, সব কিছুর নিচে একটা জিনিস লুকিয়ে থাকে, নিজের থেকে পালানো। হ্যাঁ, আমরা নিজের থেকে পালাচ্ছি। বর্তমান সময়ে তুমি যদি খেয়াল করো, মানুষ একা থাকতে ভয় পায়। একটু একা হলেই ফোন বের করে, গান চালায়, ভিডিও দেখে, কারোর সাথে কথা বলে। কেন? কারণ ভেতরে একটা শব্দ আছে, একটা অস্থিরতা, একটা অজানা ভয়। আর সেই ভয়টা কি জানো? আমি আসলে কে? এই প্রশ্নটা আমরা এড়িয়ে চলি। আমরা ভাবি আমি আমার নাম, আমার কাজ, আমার রিলেশনশিপ, আমার সাকসেস। কিন্তু এগুলো সব বাইরের লেয়ার। ভেতরে যে তুমি আছে, যে সবকিছু দেখছে, অনুভব করছে, তাকে তুমি কখনো সত্যি করে দেখেছ? এখানেই শুরু হয় আসল জার্নি। দেখো, একটা খুব সাটল জিনিস বুঝতে হবে। চেষ্টা আর হয়ে যাওয়া, এই দুটো আলাদা জিনিস। তুমি এখন সচেতন হওয়ার চেষ্টা করছো, ধ্যান করতে বসছো, নিজেকে অবজার্ভ করতে চাইছো। কিন্তু এই চেষ্টা কতদিন থাকবে? একদিন, দুদিন, এক সপ্তাহ। তারপর আবার পুরনো হ্যাবিট ফিরে আসে। কেন? কারণ তুমি এখনো করছো, তুমি এখনো হওনি। এই পার্থক্যটা খুব গভীর। ধরো তুমি সাইকেল চালানো শিখছো। প্রথমে তুমি খুব চেষ্টা করো ব্যালেন্স রাখতে, পড়ে না যেতে, বারবার পড়ো, উঠে দাঁড়াও। কিন্তু একদিন হঠাৎ করে তুমি আর চেষ্টা করছো না, তুমি নিজে থেকেই চালাচ্ছ। ওটাই হয়ে যাওয়া। সচেতনতার ক্ষেত্রেও ঠিক একই জিনিস। প্রথমে তুমি জোর করে নিজেকে থামাও। রাগ এলে বলো, না রাগ করব না। চিন্তা এলে বলো, না ভাবব না। কিন্তু এটা সাপ্রেশন। এতে ভিতরের আগুন আরও জমে। সিগমন্ড ফ্রয়েড বলেছিলেন, সাপ্রেসড ইমোশনস নেভার ডাই, দে আর বারিড অ্যালাইভ অ্যান্ড কাম ফোর্থ লেটার ইন আগলিয়ার ওয়েজ। মানে তুমি যত চাপা দেবে, একদিন সেটা বিস্ফোরণ হয়ে বেরোবে। তাই পথটা সাপ্রেশন না, পথটা অ্যাওয়ারনেস। ধরো তোমার খুব রাগ হয়েছে। এবার তুমি কি করো? সাধারণত দুইটা জিনিস। এক, চিৎকার করো। দুই, চেপে রাখো। কিন্তু তৃতীয় একটা পথ আছে। শুধু দেখো। রাগটা উঠছে, শরীর গরম হচ্ছে, হৃদস্পন্দন বাড়ছে। তুমি কিছুই করছো না, শুধু দেখছো। প্রথমে অদ্ভুত লাগবে, মনে হবে তুমি কন্ট্রোল হারাচ্ছ। কিন্তু ধীরে ধীরে একটা জিনিস ঘটবে। তুমি বুঝবে যে রাগটা আমার মধ্যে হচ্ছে, কিন্তু আমি রাগ না। এই ডিস্টেন্সটাই মুক্তি। এখানেই একটা বড় শিফট হয়। এখন তুমি আর তোমার ইমোশন এক না, তুমি অবজার্ভার। আর যখনই তুমি অবজার্ভার হয়ে যাও, তখন ধীরে ধীরে তোমার ভেতরের সব ইমোশন, সব চিন্তা নিজে থেকেই বদলাতে শুরু করে। এটা ম্যাজিক না, এটা নেচার। কার্ল রজার্স, একজন বিখ্যাত সাইকোলজিস্ট, বলেছিলেন, দ্য কিউরিয়াস প্যারাডক্স ইজ দ্যাট ওয়েন আই অ্যাকসেপ্ট মাইসেলফ জাস্ট অ্যাজ আই অ্যাম, দেন আই ক্যান চেঞ্জ। মানে তুমি যখন নিজেকে সত্যি করে অ্যাকসেপ্ট করো, তখনই আসল পরিবর্তন শুরু হয়।
এখানে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। একটা ছেলে আছে, সে বারবার রিলেশনশিপে ফেল করছে। সে ভাবে মেয়েরা খারাপ, ভাগ্য খারাপ, কিন্তু সে নিজের ভেতরে তাকায় না। যেদিন সে বুঝল তার ইনসিকিউরিটি, তার ফিয়ার, তার অ্যাটাচমেন্ট প্যাটার্ন, সেদিন থেকে তার জীবন বদলাতে শুরু করল। কারণ অ্যাওয়ারনেস এসেছে। দেখো, সমস্যা কখনো বাইরে না, সমস্যা হলো আমরা নিজের ভিতরের প্যাটার্ন দেখতে চাই না। আমরা ব্লেম করি সময়কে, মানুষকে, পরিস্থিতিকে, কিন্তু আসল কাজটা ভিতরে। এখন একটা প্রশ্ন তোমাকে করি, তুমি কি সত্যি নিজেকে দেখতে প্রস্তুত, নাকি তুমি শুধু ভালো লাগার গল্প শুনতে চাও? কারণ এই জার্নি সহজ না। এখানে তোমাকে নিজের অন্ধকারের মুখোমুখি হতে হবে, তোমার ইগো ভাঙবে, তোমার ইলিউশন ভাঙবে, কিন্তু এর পরেই যা আছে সেটা ফ্রিডম। নিজের সত্যটা খুব ক্লিয়ার। তুমি কিছু করে মুক্তি পাবে না, তুমি দেখে মুক্তি পাবে। চেষ্টা দরকার, কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা ছেড়ে দিতে হবে, কারণ এক সময় সচেতনতা তোমার স্বভাব হয়ে যাবে। এবার আমরা আরও গভীরে ঢুকব, কিভাবে রিপিটেড প্র্যাকটিস ধীরে ধীরে তোমার ভিতরে একটা অখণ্ড ধারা তৈরি করে, যেখানে তুমি আর চেষ্টা করো না, তুমি নিজেই হয়ে যাও। শোনো, এবার তোমাকে একটা সত্যি বলবো, যেটা হয়তো তোমার ভালো লাগবে না, কিন্তু যদি তুমি এটা বুঝতে পারো, তোমার জীবন বদলাতে শুরু করবে। তুমি এখন যেটাকে নিজের ইচ্ছা ভাবছ, তার 80% তোমার নিজের না। হ্যাঁ, তুমি যেটা চাইছো, যেটার পিছনে দৌড়াচ্ছ, তার বেশিরভাগই তোমার ভেতর থেকে আসেনি, এসেছে বাইরের প্রোগ্রামিং থেকে। ছোটবেলা থেকে তোমাকে শেখানো হয়েছে ভালো জব মানে সফলতা, বেশি টাকা মানে সুখ, রিলেশনশিপ মানে পূর্ণতা, আর তুমি ধীরে ধীরে এগুলোকে নিজের সত্যি ভেবে নিয়েছ। কখনো থেমে ভেবেছ তুমি আসলে কি চাও? না, আমরা ভাবি না, কারণ আমরা ব্যস্ত থাকি দৌড়াতে। বর্তমান সময়ে একটা অদ্ভুত জিনিস হচ্ছে, মানুষ নিজের লাইফ না বাঁচে, মানুষ কম্প্যারিজন লাইফ বাঁচে। ইনস্টাগ্রাম খুললেই মনে হয় ও ভালো আছে, আমি পিছিয়ে আছি। ও ঘুরতে যাচ্ছে, আমি পারছি না। ও সফল, আমি ব্যর্থ। এটা ধীরে ধীরে তোমার ভেতরে একটা ইলিউশন তৈরি করে, আমি যথেষ্ট না। আর এখান থেকেই শুরু হয় এন্ডলেস চেজিং। তুমি আরও টাকা চাও, আরও রেকগনিশন চাও, আরও ভ্যালিডেশন চাও, কিন্তু একটা জায়গায় গিয়ে তুমি বুঝতে পারো সব পেয়েও ভেতরে ফাঁকা। এই ফাঁকাটাই আসল। এই ফাঁকা জায়গা থেকে পালাতে গিয়ে আমরা আরও দৌড়াই, কিন্তু কখনো থেমে তাকাই না এই শূন্যতা আসলে কি। জন পল সার্ত্রে বলেছিলেন, "Man is condemned to be free." মানে তুমি স্বাধীন, কিন্তু সেই স্বাধীনতার দায় নিতে ভয় পাচ্ছ। তাই তুমি গ্রাউন্ড ফলো করো, নিজের শক্তি থেকে ভাবো। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝো, তুমি যতদিন নিজের সত্যি চাওয়াগুলোকে না বুঝবে, ততদিন তুমি বড় লাইফ বাঁচবে। ধরো একটা ছেলে আছে, সে ইঞ্জিনিয়ারিং পড়ছে। কেন? কারণ বাবা বলেছে। সে জব করছে। কেন? কারণ সোসাইটি এক্সপেক্ট করে। সে ম্যারেজ করছে। কেন? কারণ সময় হয়ে গেছে। কিন্তু ভেতরে সে এমটি, কারণ সে নিজের জন্য কিছু করেনি। এই যে ডিসকানেক্ট, এটাই সাফারিং। এখানে একটা সাটল ট্রুথ আছে, তুমি যত বেশি নিজের থেকে দূরে যাবে, তত বেশি অ্যাংজাইটি, ডিপ্রেশন, কনফিউশন বাড়বে। কার্ল ইয়াং একটা পাওয়ারফুল কথা বলেছিলেন, দ্য প্রিভিলেজ অফ আ লাইফটাইম ইজ টু বিকাম হু ইউ ট্রুলি আর। মানে জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো নিজের আসল সত্তাকে খুঁজে পাওয়া। কিন্তু সমস্যা হলো আমরা নিজেকে খুঁজতে চাই না, আমরা কমফোর্টেবল লাইয়ে থাকতে চাই। কারণ সত্যি আনকমফোর্টেবল। সত্যি বলবে তুমি যেটা করছো সেটা তোমার না, তুমি যেটা বাঁচছ সেটা ধার করা। এখন প্রশ্ন হলো, তুমি কি সত্যি নিজের জীবন বাঁচতে চাও, নাকি অন্যের এক্সপেকটেশন ফুলফিল করতে চাও? দেখো, এখানে একটা ডেঞ্জার আছে। অনেকে ভাবে, ঠিক আছে, আমি সব ছেড়ে দেব, নিজের মতো বাঁচব। কিন্তু এটা আবার একটা এক্সট্রিম। পালিয়ে যাওয়া সলিউশন না, সলিউশন হল অ্যাওয়ারনেস। তুমি যা করছো
সেটা কেন করছো এই প্রশ্নটা জেগে ওঠা। ধরো তুমি টাকা আর্ন করছো, কোনো সমস্যা নেই, কিন্তু প্রশ্ন হল এটা কি ভয় থেকে নাকি প্যাশন থেকে? তুমি রিলেশনশিপে আছো, প্রশ্ন হল এটা কি লোনলিনেস থেকে নাকি ভালোবাসা থেকে? এই প্রশ্নগুলো তোমাকে ধীরে ধীরে নিজের কাছে নিয়ে যাবে। এখানে একটা রিয়েল মোমেন্ট ইম্যাজিন করো। রাত 2টো, সবাই ঘুমিয়ে, তুমি একা। সেই মুহূর্তে তুমি কি সত্যি শান্ত নাকি ভেতরে অদ্ভুত অস্থিরতা? সেই অস্থিরতাটাই তোমার ট্রুথ। ওটা ইগনোর করো না, ওটাই তোমাকে ডাকছে। নিজের কাছে ফিরে আয়। এখানেই জার্নি শুরু হয়। আসল কথা খুব ক্লিয়ার, তুমি যা ভাবছো তুমি সেটা না। তুমি যা দেখছো, শুনছো, শিখছো, তার লেয়ার্সের নিচে একটা আসল তুমি আছে। আর যতদিন তুমি সেই আসল তোমাকে না খুঁজে পাবে, ততদিন সবকিছু ইনকমপ্লিট লাগবে। এবার আরো ডেঞ্জারাস একটা জায়গা বলি, কেন দমন বা সাপ্রেশন তোমাকে ধ্বংস করে, আর কিভাবে একই শক্তি রূপান্তরিত হয়ে তোমাকে মুক্তি দিতে পারে, যেটা কেউ জানে না। হয়তো কথাটা একটু কড়া হতে পারে, কিন্তু যদি এটা বুঝতে পারো, তোমার ভিতরের সবচেয়ে বড় ভুলটা ভেঙে যাবে। তুমি যেটাকে কন্ট্রোল ভাবছ, সেটাই আসলে তোমার সবচেয়ে বড় দুর্বলতা। হ্যাঁ, তুমি ভাবো তুমি নিজেকে কন্ট্রোল করছো, রাগ চেপে রাখছ, ইচ্ছা দমন করছো, নিজেকে স্ট্রং বানাচ্ছ, কিন্তু ভেতরে ভেতরে তুমি জমাচ্ছ, আর একদিন সেটা বিস্ফোরণ হয়ে বেরোবে। এই কারণেই তুমি দেখো, যে মানুষ বাইরে খুব শান্ত হঠাৎ করে একদিন ভীষণ রেগে যায়। যে মানুষ সবসময় আমি ঠিক আছি বলে একদিন ভেঙে পড়ে। কারণ সাপ্রেশন কখনো সলিউশন না। বর্তমান সময়ে আমরা সবাই একটা মাস্ক পরে আছি। আমি ঠিক আছি, আমি স্ট্রং, আমার কিছু হয় না। কিন্তু এই মাস্কের নিচে জমে আছে ভয়, ইনসিকিউরিটি, একাকিত্ব। তুমি কি সত্যি নিজেকে এই প্রশ্নটা করো, আমি আসলে কেমন আছি? না, আমরা এড়িয়ে যাই, কারণ সত্যি আনকমফোর্টেবল। সিগমন্ড ফ্রয়েড বলেছিলেন, আনএক্সপ্রেসড ইমোশনস উইল নেভার ডাই, দে আর বারিড অ্যালাইভ অ্যান্ড উইল কাম ফোর্থ লেটার ইন আগলিয়ার ওয়েজ। মানে, তুমি যেটাকে চাপা দিচ্ছ সেটা মারা যাচ্ছে না, ওটা শুধু শক্তি জমাচ্ছে। এখন একটা গভীর জিনিস বোঝো, তোমার ভেতরে প্রতিটা ইমোশন, রাগ, কামনা, ভয়, হিংসা, এগুলো এনিমি না, এগুলো র এনার্জি। সমস্যা এনার্জিতে নয়, সমস্যা তুমি সেটাকে কিভাবে ইউজ করছো। ধরো আগুন, আগুন দিয়ে তুমি রান্নাও করতে পারো, আবার পুড়িয়েও ফেলতে পারো। তুমি কি আগুনকে দোষ দেবে? না, ব্যবহারটাই আসল। ঠিক তেমনি রাগ যদি আনকনশাস হয়, ডিস্ট্রাকশন, আর রাগ যদি কনশাস হয়, পাওয়ার। কামনা যদি ব্লাইন্ড হয়, অ্যাডিকশন। কামনা যদি অ্যাওয়্যার হয়, ক্রিয়েশন। ভয় যদি চাপা থাকে, অ্যাংজাইটি। ভয় যদি বোঝা যায়, ইন্টেলিজেন্স। এটাই ট্রান্সফরমেশন। ফ্রিডরিক নিটশে বলেছিলেন, ওয়ান মাস্ট স্টিল হ্যাভ কেয়স উইদিন ওয়ানসেলফ টু বি এবল টু গিভ বার্থ টু আ ডান্সিং স্টার। মানে, তোমার ভেতরের বিশৃঙ্খলাই তোমার সৃষ্টির উৎস হতে পারে, যদি তুমি সেটা বুঝতে শেখো। এখন একটা রিয়েল লাইফ সিচুয়েশন ভাবো। তুমি রিলেশনশিপে আছো, হঠাৎ করে তোমার পার্টনার কিছু বলল, আর তুমি ট্রিগার হলে। তুমি কি করো? চুপ করে থাকো বা ঝগড়া করো? কিন্তু তুমি কি কখনো থেমে দেখেছ এই ট্রিগারটা কোথা থেকে আসছে? হয়তো এটা তোমার পাস্ট রিজেকশন, হয়তো এটা তোমার ইনসিকিউরিটি। কিন্তু তুমি সেটা দেখো না, তুমি ব্লেম করো অন্যকে। এভাবেই সাইকেল চলতে থাকে। কার্ল ইয়াং বলেছিলেন, আনটিল ইউ মেক দ্য আনকনশিয়াস কনশিয়াস, ইট উইল ডিরেক্ট ইয়োর লাইফ অ্যান্ড ইউ উইল কল ইট ফেট।
মানে যতদিন তুমি নিজের ভিতরের আনকনশিয়াস প্যাটার্নগুলোকে না দেখবে ততদিন তুমি বলবে আমার ভাগ্য খারাপ। কিন্তু আসলে তুমিই নিজের নিজের প্যাটার্ন রিপিট করছো। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তুমি কি সত্যি নিজের অন্ধকারকে অ্যাকসেপ্ট করতে পারো, নাকি তুমি শুধু ভালো মানুষ হওয়ার অভিনয় করছো? কারণ ভালো মানুষ হওয়ার এই চেষ্টা অনেক সময় সবচেয়ে বড় ভণ্ডামি। তুমি রাগ অনুভব করছো, কিন্তু বলছো না আমি কাম। তুমি হিংসা অনুভব করছো, কিন্তু বলছো না আমি হ্যাপি। এই ডুয়ালিটি তোমাকে ভেঙে দেয়। হিলিং শুরু হয় তখন যখন তুমি সত্যি করে বলো, হ্যাঁ আমার ভিতরে রাগ আছে, হ্যাঁ আমি ইনসিকিওর, হ্যাঁ আমি ভয় পাই। এই অ্যাকসেপ্টেন্সই পাওয়ার। এখানে একটা ছোট্ট এক্সারসাইজ। পরের বার যখন তুমি ট্রিগার হবে, রিয়াকশন দিও না, চুপ করে বসে শুধু অবজার্ভ করো শরীরের সেন্সেশন, মনের ভাবনা। দেখবে 2-3 মিনিটের মধ্যে এনার্জি বদলাতে শুরু করবে, কারণ তুমি তাকে ফিউয়েল দিচ্ছ না। এটাই অ্যাওয়ারনেসের ম্যাজিক। তোমার ভেতরের কিছুই ভুল না, সব কিছুই র ফর্মে আছে। তোমার কাজ দমন করা না, তোমার কাজ বোঝা, রূপান্তর করা। এখান থেকেই তুমি ধীরে ধীরে নিজের মাস্টার হতে শুরু করো। যদি আরও গভীরে ভাবো, কিভাবে রিপিটেড প্র্যাকটিস, অ্যাওয়ারনেস আর জীবনের অভিজ্ঞতা মিলিয়ে ধীরে ধীরে তোমার মধ্যে এমন এক স্টেট তৈরি হয় যেখানে আর এফর্ট লাগে না, সব কিছু নিজে থেকেই ফ্লো করে। একটা ছোট্ট অনুরোধ রইল, যদি এই কথাগুলো তোমার ভিতরে একটু হলেও নাড়িয়ে দেয়, তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো, কারণ এই জার্নি আমরা একসাথে চালাবো। এটা কোনো কন্টেন্ট না, এটা একটা ইনার ট্রান্সফরমেশন। এবার শোনো, একটা টুইস্ট খেয়াল করেছ? তুমি অনেকবার বদলাতে চেয়েছ, নতুন শুরু করতে চেয়েছ, নিজেকে ঠিক করতে চেয়েছ, কিন্তু কয়েকদিন পরে আবার আগের জায়গায় ফিরে গেছ। কেন এমন হয়? কারণ তুমি চেঞ্জ করতে চেয়েছ, কিন্তু তুমি প্রসেস বোঝনি। এটাই সবচেয়ে বড় ভাঁদ। আমরা সবাই শর্টকাট খুঁজি, দ্রুত শান্তি, দ্রুত সাকসেস, দ্রুত হিলিং। কিন্তু একটা কথা খুব ক্লিয়ার, যে জিনিস সময় নিয়ে তৈরি হয়েছে সেটা সময় নিয়েই বদলাবে। এখানেই আসে একটা গভীর কনসেপ্ট, রেপিটিশন, ডেপথ, ট্রান্সফরমেশন। মানে বারবার করা, গভীরে যাওয়া, একসময় হয়ে যাওয়া। শোনো, একটা উদাহরণ দিই। তুমি যদি প্রতিদিন একটু করে রাগ অবজার্ভ করো, প্রথম দিন কিছুই বুঝবে না, দ্বিতীয় দিনেও না, কিন্তু 10 দিন পরে তুমি প্যাটার্ন দেখতে শুরু করবে। 30 দিন পরে তুমি ট্রিগার আগেই বুঝতে পারবে। 90 দিন পরে তুমি রিয়াকশনের আগেই থামতে পারবে। এটাই গ্রোথ। কিন্তু সমস্যা হলো, আমরা 3 দিন করি, তারপর বলি কিছু হচ্ছে না, আর ছেড়ে দিই। জেমস ক্লিয়ার তার অ্যাটমিক হ্যাবিটস বইতে বলেছেন, হ্যাবিটস আর দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ সেলফ ইমপ্রুভমেন্ট। মানে ছোট ছোট পরিবর্তন জমে গিয়ে একসময় বিশাল ফল দেয়। কিন্তু আমরা ফল দেখতে চাই এখনই, তাই আমরা মাঝপথে ছেড়ে দিই। এখন একটা গভীর জিনিস বোঝো। প্রথমে তুমি সচেতন হওয়ার চেষ্টা করো, এটা এফর্ট। তারপর ধীরে ধীরে এটা হ্যাবিট হয়ে যায়, এটা প্যাটার্ন। তারপর একসময় এটা তোমার নেচার হয়ে যায়, এটাই ট্রান্সফরমেশন। এই 3টে স্তর না বুঝলে তুমি বারবার শুরু করবে, বারবার ছেড়ে দেবে। ধরো তুমি জিম শুরু করেছ, প্রথমে বডি পেন হবে, তারপর একটু কমফোর্টেবল হবে, তারপর একসময় জিম ছাড়া অস্বস্তি লাগবে। ঠিক একই জিনিস মাইন্ডের ক্ষেত্রেও হয়। প্রথমে অ্যাওয়ারনেস আনকমফোর্টেবল লাগে, কারণ তুমি নিজের সত্যি দেখতে পাচ্ছ। তারপর ধীরে ধীরে তুমি অভ্যস্ত হয়ে যাও, তারপর একসময় তুমি অ্যাওয়্যার না থাকলে অস্বস্তি লাগবে। এটাই আসল শিফট। এখানে একটা সাটল ডেঞ্জার আছে। অনেকে প্র্যাকটিস করে, কিন্তু মেকানিক্যাল হয়ে যায়। মানে ধ্যান করছে, অবজার্ভ করছে, কিন্তু ভিতরে কোনো অনুভব নেই। এটা অটোমেশন, অ্যাওয়ারনেস না। এটা ঠিক যেমন তুমি কারো সাথে কথা বলছো, কিন্তু মন অন্য কোথাও, তুমি উপস্থিত না। তাই শুধু রিপিটিশন এনাফ না, কনশাস রিপিটিশন দরকার।
এখানে একটা রিয়েল লাইফ সিন কল্পনা করো। একজন মানুষ প্রতিদিন মেডিটেশন করে, কিন্তু অফিসে গিয়ে আবার আগের মতোই রিয়্যাক্ট করে। কেন? কারণ মেডিটেশন তার লাইফের অংশ হয়নি, এটা একটা আলাদা অ্যাক্টিভিটি হয়ে আছে। ট্রান্সফরমেশন তখনই হবে যখন অ্যাওয়ারনেস তোমার প্রতিটা কাজে ঢুকে যাবে। তুমি খাচ্ছ, অ্যাওয়্যার। তুমি কথা বলছো, অ্যাওয়্যার। তুমি রেগে যাচ্ছ, অ্যাওয়্যার। এটা কোনো আলাদা প্র্যাকটিস না, এটা একটা ওয়ে অফ লিভিং। ব্রুসলি বলেছিলেন, I fear not the man who has practiced 10,000 kicks once, but I fear the man who has practiced one kick 10,000 times. মানে গভীরতা রেপিটিশন থেকে আসে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তুমি কি সত্যি রেডি ডেইলি একটু একটু করে নিজের সাথে কাজ করতে, নাকি তুমি শুধু কুইক রেজাল্ট চাও? কারণ এই জার্নিতে পেশেন্স দরকার, কনসিস্টেন্সি দরকার, আর সবচেয়ে বেশি দরকার অনেস্টি। তুমি নিজের সাথে অনেস্ট না হলে কোনো প্র্যাকটিস কাজ করবে না। এখন একটা ছোট এক্সারসাইজ দিই। আজ থেকে একটা জিনিস শুরু করো, দিনে 3 বার শুধু 1 মিনিটের জন্য থামবে, কিচ্ছু করবে না, শুধু অবজার্ভ করবে তুমি কি ভাবছ, কি অনুভব করছো। শুধু 1 মিনিট, কিন্তু নিয়মিত। এই ছোট্ট প্র্যাকটিস তোমার ভিতরে ধীরে ধীরে একটা গ্যাপ তৈরি করবে, থট আর তুমি, এই দুয়ের মধ্যে। আর এই গ্যাপটাই ফ্রিডম। একটা মূল্যবান কথা হলো, তুমি ওভারনাইট বদলাবে না, কিন্তু তুমি প্রতিদিন বদলাতে পারো। ছোট ছোট সচেতন মুহূর্ত একসময় তোমার পুরো জীবন বদলে দেবে। বেশিরভাগ মানুষ জানে না যে কিভাবে একসময় অ্যাওয়ারনেস এত ন্যাচারাল হয়ে যায় যে তুমি আর প্র্যাকটিস করো না, তুমি নিজেই ফ্লো হয়ে যাও।